আমরা যারা মধ্যবিত্ত আমাদের সবসময় কিন্তু লজ্জা লাগে সব কিছুতে। আমরা যদি একটু খারাপ খাই সেটাও আমাদের লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে, মানুষকে দেখাতেও লজ্জা লাগে। আর যারা নিম্নবিত্ত তারা কিন্তু দিব্যি চলতেছে ফিরতেছে, তাদের কিন্তু খারাপ লাগে না, আর উচ্চবিত্তদেরও খারাপ লাগে না। শুধু মধ্যবিত্তরা আমরা সবসময় কষ্ট পাই এবং আমাদের সব কিছুতে লজ্জাও একটু বেশি। তো এই লজ্জাটাকে কাটিয়ে আমরা কিভাবে সংসারে অল্প আয়ে খরচ করব, তারপর সংসার সুন্দর করে চালাবো এবং মোটা অঙ্কের টাকা সেভিংস করব, এগুলো নিয়ে কিন্তু আমি কথা বলি এবং আমরা কিভাবে করি সেটাও কিন্তু দেখাই। তো আজকে একটা আপু কমেন্টস করছি ফিল্টারটা কেন আমি সিঙ্কের পাশে রাখছি সেটার উত্তর দিব, পাশাপাশি ফ্রিল্যান্সিং কিভাবে ইংলিশ শিখছি সেটার উত্তর দেবো। আশা করি ভিডিওটা দেখবেন, অনেক কাজে লাগবে। তো সংসার মেনটেন করে সঞ্চয় করার এই ধরনের ভিডিও দেখলে, কন্ট্রোল ভিডিও দেখলে অনেকেই ধারণা করে যে গরিব ফকির বা এই ধরনের কিছু মন্তব্য থাকে। তো এরকম একটা মন্তব্যের আজকে কিছু প্রশ্নের উত্তর দিব, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হয়েছে যারা বা যে বলছে তাদের উদ্দেশ্যে বলছি যে হ্যাঁ আমি গরিব, আমি এমন গরিব যে গরিব আমি কিনা আমার লাইফে যতটুকু দিন চাকরি করছি আমি প্রায় 1.5 কোটি টাকার উপরে ইনকাম করছি। সেই ইনকাম করে আমি আমার হাজব্যান্ডকে দিছি এবং এখন আমার হাত শূন্য। আমি আমার ব্যাংকে বা আমার কোনো ব্যক্তিগতভাবে আলাদা কোনো টাকা সরাইনি। এই গরিব আমি আমার স্বামীকে উজাড় করে ভালোবাসছি, মন উজাড় করে ভালোবাসছি এবং তাকে সুখী রাখার জন্য, তাকে ভালো রাখার জন্য, পরিবার সুখী রাখার জন্য আমি কিন্তু সব কিছু করছি। আমি জানি দিন শেষে একটা পুরুষ মানুষ তার স্ত্রী সন্তানের জন্যই সমস্ত সুখটুকু কিনে আনে। তো সেই সুখ কেনার জন্য আমি আমার হাজব্যান্ডকে সাহায্য করছি। এটা একজন স্ত্রী হিসেবে আমার কর্তব্য ছিল। এই গরিব আমি যত টাকা মাসে ইনকাম করি ইচ্ছে করলে প্রতিদিন গরুর মাংস রোস্ট পোলাও খেতে পারি। আসলে এটাই কি সফলতা বা এটাই কি কোনো মানুষের বুদ্ধিমানের কাজ কিনা যে যেটা ইনকাম করবে সেটা খেয়ে দিয়ে মানুষকে দেখাইয়ে তারপর এটা উজাড় করে নষ্ট করে বসে থাকবে। একটা সময় বিপদ আপদে কিংবা যখন চাকরি করবে না তখন ফকিরের বেশি বসে থাকবে। এটা কি বুদ্ধিমানের কাজ? নাকি প্রতিনিয়ত সব কিছু ঠিকঠাক রেখে সঞ্চয় করাটা বুদ্ধিমানের কাজ? আমি সেই কাজটা করছি। আমি সঞ্চয় করতে প্রচুর ভালোবাসি। আর প্রচুর খাওয়া দাওয়া, তেল চর্বি আর প্রচুর মাংস কিংবা প্রত্যেক দিন ভালো মন্দ খাওয়াটা যে শরীরের পক্ষে কতটা খারাপ সেটা আপনারা যারা আলমগীর যে কবির আছেন ডক্টর, তার ভিডিওগুলো দেখবেন যে একটা সময় তার জীবনে কী কী অধপতন চলে আসে। এখানে ফ্যাটি লিভার থেকে শুরু করে কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়াবেটিস সব কিছু চলে আসে অতিরিক্ত খাওয়া দাওয়ার ফলে। শুধু মুখটার জন্য আমাদের সমস্ত রোগ বালাই চলে আসে। শুধু এই মুখটা যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি তাহলে দেখবেন অর্ধেক রোগ কমে যায়। তো আমার এরকম ব্যাপার যে আমরা প্রচুর তেল চর্বি এবং হাবিজাবি খাওয়ার ফলে আমার কিন্তু ফ্যাটি লিভার চলে আসছে, যেটা কিনা আমি খুব চিন্তিত এবং আমাকে ডক্টর বলছে ওয়েট কমানোর জন্য এবং ফ্যাটি লিভার কমানোর জন্য। তো যে কারণে আমি যখন খাবার দাবার একটু কন্ট্রোল করা শুরু করছি, তেল চর্বি খাওয়া বন্ধ করে দিছি, রান্নার সময় রান্নার তেলটা বন্ধ করে দিছি, তখন কিন্তু 1 মাসের মধ্যেই আমার সেই বিষয়টা কিন্তু কন্ট্রোলে চলে আসছে। আলহামদুলিল্লাহ। এটা যদি আমি বুঝতে পারি যে আমার খাবার দাবার সব কিছু মেনটেন করলে আমি সুস্থ থাকবো, তাহলে কোন পাগলে না চায় সেই খাবার দাবারটা মেনটেন করতে। সবার আগে জীবন, সবার আগে সুস্থ থাকা, তারপর খাওয়া দাওয়া বিলাসিতা। আরেকটা বিষয় সেটা আমরা যখন সংসারটা শুরু করি তখন কিন্তু আমাদের একদমই শূন্য হাত ছিল। সেই শূন্য থেকে মাশাআল্লাহ, আল্লাহর অনেক রহমত, আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু করে ফেলছি। আমাদের ধারণ ক্ষমতা অনুযায়ী বা আমাদের সংসারের বয়স অনুযায়ী আমরা কিন্তু অনেক কিছুই করছি। এটা আল্লাহর অনেক রহমত, বরকত। তো এখন এই পর্যায়ে এসে আমরা মোটা অঙ্কের একটা টাকা খরচ করছি আমাদের বাড়ি করার পেছনে, কারণ আমরা একটা ডুপ্লেক্স বাড়ি করছি গ্রামে। সেখানে কিন্তু আমাদের অনেক টাকা ব্যয় হয়েছে। তার এর আগে আমরা একটা শহরেও জায়গা কিনেছি। তো এগুলোর জন্য কিন্তু অনেক টাকা ব্যয় হয়ে গেছে। আমাদের জমানো যে টাকা তার অধিকাংশই ব্যয় হয়ে গেছে। কিছু টাকা আমরা এখনও রেখে দিছি, কারণ আমাদের বাচ্চা কাচ্চা আছে, স্কুলে দিতে হবে কিংবা রোগ শোক বিপদ আপদ, এই জন্য আমরা শূন্য করিনি হাতটা। এরপরে কিন্তু আবার আমাদের কিন্তু ভবিষ্যতে আরও কিছু করতে হবে এবং সুন্দর করে চলতে হবে। সেই জন্যই কিন্তু এখন বুদ্ধি খাটিয়ে একটু যদি আমি সঞ্চয় করি বা আমি যদি আরেকটু সুন্দরভাবে চলি তাহলে আমার স্বাস্থ্যটাও ঠিক থাকবে, সেই সাথে সাথে আমার কিন্তু সঞ্চয়ও হবে, অপচয় হবে না। এইটা যদি কেউ বলে গরিব ফকিন্নি, আমি বলবো হ্যাঁ, ফকিন্নি এবং গরিব হইয়া আমি ভিক্ষুক হইয়া যদি এইভাবে যদি নিজের সংসারে নিজেই যদি আমি মেনটেন করতে পারি, কারো কাছে হাত না পাতি, আমি যদি মাস শেষে কারো কাছে হাত না পাতি, আমি যদি কারো কাছে না বলি, তাহলে আমি নিজের টাকায় নিজে চলতে পারবো, সঞ্চয় করব, সেই সাথে সাথে আমি সুস্থও থাকবো। এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষই চায়। আর সবচেয়ে পুরুষ মানুষের খুশি হওয়ার কথা যে আমার ওয়াইফ ঘরে সে মেনটেন করতে পারতেছে, সুন্দর করে কম খরচ করতেছে এবং সঞ্চয় করতেছে। এইটা যে আপুমনিরা ঘরের মধ্যে করতে পারবে, আমার বিশ্বাস সেই পুরুষ মানুষ সবচেয়ে বেশি খুশি হয়। কারণ একজন পুরুষ মানুষ যখন নিজে একা ইনকাম করে তখন তার ঘাড়ের উপর কতটা দায়িত্ব, কতটা কষ্ট, কতটা চিন্তা সেই পুরুষ মানুষই জানে। যে পুরুষ মানুষ মাস গেলে একা ইনকাম করবে এবং তার সংসারে 3-4 জন মানুষ খাওয়া দাওয়া করবে, তার সমস্ত প্রয়োজন মিটিয়ে সে
সেই পুরুষ মানুষ কত টাকা সঞ্চয় করবে নাকি সংসার চালাবে বর্তমান সময় মধ্যবিত্তরা সেটা যারা করে তারাই ভালো জানে। তো যাই হোক, আমি আর এখানে এটা নিয়ে কথা বাড়াবো না। আমার সংসার আমি ভালো জানি কিভাবে চলতে হবে এবং ভবিষ্যতে আমার সন্তানদেরকে আমি কোন অবস্থায় দিয়ে যাব সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এখানে আমি মোমো বানিয়ে নিলাম, সাথে সাথে আমার ছেলেও কিন্তু একটু হেল্প করছে। এবার আমি মোমোটা খাওয়ার জন্য হয়েছে ধনেপাতার একটা চাটনি করব। তো এইটা বানাতে বানাতে আপনাদের সাথে আমি আরও গল্প করি। একটা আপুমনি কমেন্টস করছিল যে ফিল্টারটা কেন এখানে সিঙ্কের কাছে রাখছি। আপুকে উদ্দেশ্য করে বলছি, আপু আমার ফিল্টারটার নিচের যে বডিটা যেখানে পানি সংরক্ষণ থাকে, রিজার্ভ থাকে, এটা একটু ফেটে গিয়েছিল। তো আমি যখন অফিসে ছিলাম পুরো ঘর ভেসে গেছে পানিতে। এটা পরিষ্কার করতে করতে আমার খুব খারাপ হয়েছে। তো যে কারণে ওইটাকে সুপারগুলো দিয়ে আটকে আবার আমি ব্যবহার করতেছি। কারণ হচ্ছে যদি আমি আবার ফিল্টার যেখানে বসাই সেখানে নিয়ে যাই, ওখান থেকে যদি পানি পড়তে থাকে, আমি অফিসে থাকি, তাহলে ঘরের অনেক কিছুই নষ্ট হয়, পানি পড়ে যায়। তো এই চিন্তা করে আমি ফিল্টারটা এখানে রাখছি এবং এই মুহূর্তে আমি চাচ্ছি না যে এই ফিল্টারটা আবার নতুন করে 4-5 হাজার টাকা খরচ করে আমি একটা নতুন ফিল্টার কিনি। কারণ আমি এখান থেকেও আমি যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে আমার অনেক টাকা সেভ হয়ে যাচ্ছে। তো কিছুদিন যদি আমি যত্ন করে কষ্ট করে চলতে পারি তাহলে আমি কেন শুধু শুধু টাকা অপচয় করব। এই জন্যই আমি কিন্তু ফিল্টারটাকে এখানে রাখছি আপুমনি। আশা করি আপনি আপনার প্রশ্নের যে উত্তরটা সেটা পেয়েছেন। আমি একজন কর্মজীবী হয়েও তারপর হচ্ছে অফিসে কাজকর্ম করে আমি যখন বাসায় আসি প্রায় 4:30 বাজে। 4:30 থেকে আধা ঘন্টা আমি নিজের জন্য ব্যয় করি, একটু রেস্ট নেই বা চেঞ্জ হই, এরকম ফ্রেশ হই। তারপর আমি 5টা থেকে কাজ করা শুরু করি, ভিডিও মেক করা শুরু করি। এরপর আমার যতক্ষণ লাগবে আমি কাজটা করব। তারপর হচ্ছে আমার মেয়েকে টিচার আছে পড়াইতে আসে, এরপর হচ্ছে ছেলেকে পড়ানো, যতটুকু পারি আমি ওদেরকে হেল্প করি। এই ফাঁকে ফাঁকে আমি ভিডিও করি। তো এরপরে হচ্ছে আমি আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরি। আমি এখান থেকেও কিন্তু একটা মানে উপার্জন করতেছি। আমার অল্প অল্প রেভিনিউ জমা হলেও কিন্তু আমি কিন্তু এখান থেকে উপার্জন করতেছি। তো আমার উদ্দেশ্য হয়েছে যে আমি কিভাবে সংসারটা চালাইতেছি আমাকে দেখে, আমাকে ফলো করে আরও অনেক আপুমনি ভাইয়াদের কিন্তু হেল্প হইতেছে। অনেকে সুন্দর সুন্দর কমেন্টস করতেছে, উৎসাহ নিয়ে বলতেছে, আপু এই ভিডিও প্রতিদিন দিবেন, কারণ হচ্ছে আপনাকে দেখে আমরা শিখতেছি এবং উৎসাহ পাইতেছি সংসার চালানোর। একটা আপু খুব সুন্দর করে আমার কাছে সবসময় জানতে চায়, আপু কীভাবে কী করব প্ল্যান দেন। তো এই যে একজন আরেকজনকে দেখে কন্ট্রোল হওয়া শেখা বা ভালো কিছু করা, অল্প আয়ে অল্প বেতনে আমরা সংসারটাকে কিভাবে চালাবো, হতাশ হব না, আসলে এটা প্রত্যেকেই কষ্ট করি। শুধু দেখালে সেই গরিব ফকির, আর যদি না দেখাই আমি বড়লোক, তাই না? আমি এভাবে গরিব ফকির থেকেই আমি আজীবন চলে যাব। সেই সাথে আমি আমার সংসারকে কখনোই কষ্ট পেতে দিব না এবং হচ্ছে কোনো দুঃখ আসতে দিব না। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি আমাকে কোনো বিপদ আপদ দেয় সেটা আল্লাহর ইচ্ছা, সেটা আসতে পারে, কিন্তু আমি আমার বোঝা মতে এবং আমি এরকমভাবে চলবো না যে আমি অপচয় বা অনিয়মিত একবারে খারাপভাবে চলে আমি আমার সংসারটাকে উজাড় করে দিব না। আমি ইচ্ছে করলেই কিন্তু আমি একজন হেল্পিং হ্যান্ড রাখতে পারি, যে কিনা আমাকে সমস্ত কাজবাজ করে দিয়ে যাবে, মোটা অঙ্কের একটা টাকা দিব, আমি আরামসে পায়ের ওপর পা তুলে খাবো। এই কাজটা কিন্তু আমি ইচ্ছে করলেই করতে পারি। না, আমি সেটা করিনি, কারণ সেখান থেকেও আমি টাকা সেভ করছি। আমি সমস্ত কাজবাজ কমপ্লিট করি, কষ্ট করি, দিনে সারাদিন অফিস করি, তারপর বাসার কাজ করি, সব কিছু কিন্তু কষ্টটা মেনে নিয়ে তবেই কিন্তু আমি সঞ্চয় করি কিংবা হচ্ছে সুন্দর করে চলে। এইটা যদি কারো চোখে মনে হয় আমি ফকির গরিব, আসলে এটাই আমার ভালো। কারণ যে যত কাজ করবে, যে যত পরিশ্রমী, তার আয়ুষ্কালও তত বেশি বাড়ে, সুস্থ থাকার পসিবিলিটিও বাড়ে। তো যে যত অলস, যে যত পায়ের উপর পা তুলে খাবে, তার শরীরে চর্বি জমবে, তার শরীরে অসুস্থতাও বেশি আসবে। আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এটা তো সবাই জানেন। যারা হচ্ছে বিনা কাজে ঘরে বসে থাকবে, মোবাইল চাপবে, টিভি দেখবে কিংবা এরকম অলসভাবে কাটাবে, তারা হচ্ছে কে কী করলো, কে কী খাইলো, কে কীভাবে চললো, এইসব চিন্তা তাদের মাথায় বেশি থাকে। আমাদের এইসব চিন্তা ভাবারও সময় নেই, দেখারও সময় নেই। আমি শুধু অফিস থেকে আসি, আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, সেই সাথে ভিডিও করি, সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি, এই কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি। এরপরে বাইরে কোথায় কি হলো হয়তো বা খবরটা দেখি, এইটুকুই আমি দেখি যে কোথায় দেশের কোথায় কি হলো বা রাষ্ট্রের কোথায় কি হলো, এইটুকু নেওয়ার চেষ্টা করি। আর অন্য কিছু ভাবা বা চিন্তা করার সময় আমার। যারা আমাকে নিয়ে এসব মন্তব্য ভাবছেন, করছেন, তাদেরকে বলবো যে আমি যতই কষ্টে খাই না কেন আপনাদের কাছে হাত পাতবো না, আর আমি যত কষ্টে চলেই না কেন আমি আপনাদের কাছে হাত পাতবো না, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে আমি যদি এখান থেকে সঞ্চয় করি, খুব ভালো থাকি, সেটাও কিন্তু আমি আপনাকে দিতে যাব না। তো এই ধরনের চিন্তাভাবনা থেকে দূরে সরেন এবং হচ্ছে এই মেন্টালিটি থেকে দূরে সরেন, নিজের কাজে মনোযোগী দেন এবং হচ্ছে নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকেন। আশা করি আপনি আরও ভালো কিছু করতে পারবেন। একটা জিনিস দেখেন, আমি যে গুঁড়া মাছ চচ্চড়ি করতেছি, অল্প তেলে গুঁড়া মাছ ভাজতেছি, আপনার কাছে মনে হয় এই গুঁড়া মাছটা খুবই খারাপ জিনিস?
কার কাছে মনে হয় বলুন তো? এই গুঁড়া মাছটার জন্য আজকে আমি চোখে দেখতেছি। আপনাদের একটা গল্প শেয়ার করি। আমি যখন আমার প্রথম বাচ্চা হয় তখন কিন্তু আমি অন্ধ হয়ে গেছিলাম। তখন প্রতিদিন গুঁড়া মাছ বাটিতে বাটিতে আমি কিন্তু চানাচুরের মতো খেয়েছি, প্রতিদিন কচুর শাক খেয়েছি, প্রতিদিন শাকসবজি খেয়ে আমার চোখের মানে দৃষ্টি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। তখন আল্লাহর কাছে কান্নাকাটি করছি যে আল্লাহ, এইসব খাবার দাবার খেয়ে ট্রিটমেন্ট নিয়ে আমি যেন চোখে দেখতে পারি, আমি আমার সন্তান বা স্বামীকে যেন সংসারে সুন্দরভাবে কাজবাজ করতে পারি, সন্তানকে লালন পালন করতে পারি। তো তখন কিন্তু আমি এই খাবারটা খুব মজা করে খাইছি। আর আপনাদের কাছে এখন মনে হয় যে এই খাবারগুলো খুব খারাপ, তাই না? এটা আমি ইউটিউবে বা আপনাদের কন্টেন্ট করে দেখাই দেখে মনে হয় আমি গরিব ফকির, তাই না? আসলে এটা যে কত পুষ্টিকর খাবার, এখন বাচ্চা কাচ্চারা এসব খাবার ভুলে যাইতেছে, সেই জন্যই কিন্তু অকালে অনেক ধরনের রোগ চলে আসতেছে। তো যারা আমার ভিডিও পছন্দ করেন, আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো, এবং আপনারা কি কি ভিডিও চান বা কোন ধরনের ভিডিও চান আমাকে জানাবেন, আমি অবশ্যই ভিডিও করব। শুধুমাত্র যারা আমাকে পছন্দ করেন তাদের জন্য ভিডিও নিয়ে আসবো, কারণ অনেক আপুমনি ভাইয়েরা অপেক্ষা করে আমার ভিডিওর জন্য, আমি তাদের জন্য ভিডিও নিয়ে আসবো। কে কি বললো আমার কিছু আসে যায় না, আপনারা আপনাদের ভাবনা নিয়ে বসে। গত ভিডিওতে একটা আপু কমেন্টস করছে, আপু আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, ইংলিশটা কীভাবে শিখছেন? সে জানতে চাইছে আমি ইংলিশটা কীভাবে শিখছি। আসলে আমি পড়াশোনার ক্ষেত্রে যতটুকু জানি আলহামদুলিল্লাহ, এর পাশাপাশি আমি তো ইংলিশ মিডিয়ামেও আমার মেডিকেলে পড়াশোনা করছি, নার্সিং করছি, তো সেখান থেকেও কিছুটা আমার রিকভারি হয়েছে। পাশাপাশি আমি কিন্তু এখন কিছু অ্যাপস ব্যবহার করি, যে অ্যাপসগুলো ব্যবহার করলে আপনি কিন্তু সুন্দর করে ইংলিশ কনভার্ট করে যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন, কিংবা হচ্ছে আপনি মেসেজ করতে পারবেন। আর ভাইয়ারা হচ্ছে সবসময় আপনার মেসেজটা ফলো করে বেশি, খুব কম তারা জুম মিটিংয়ে আসে। জুম মিটিংয়ের সময় আপনি যদি নিজে না পারেন তখন আপনার কিন্তু মেন্টর আছে, মেন্টর হেল্প করবে, কিংবা আপনার ঘরে যদি কেউ ইংলিশ ভালো কথা বলতে পারে সে কিন্তু আপনাকে হেল্প করবে। তো একটা আনন্দের খবর, সেটা হচ্ছে আমার মেয়ে আমাকে মেন্টর হিসেবে কাজ করে, আমার মেন্টর হিসেবে কাজ করে। সে হচ্ছে বাইরের ভাইয়ারদের সাথে যদি কথা বলি আমি, তখন সে কিন্তু আমাকে হেল্প করে। এবং এই পাশাপাশি আমি যদি আরও জুম মিটিংয়ের প্রয়োজন হয়, আমার অনেক বড় বড় ফ্রিল্যান্সার যারা আছে তাদেরকে নক করি, তারা হচ্ছে আমাকে হেল্প করে। তো এভাবেই কিন্তু ইংলিশটা আমরা কিন্তু চালাই নেই। আর পাশাপাশি নিজেকে একটু চেষ্টা করতে হয়, কারণ আপনি যখন একটা রচনা 10 বার লিখবেন, পড়বেন, তখন কিন্তু আপনার এটা চোখ বন্ধ করে আপনি খুব সুন্দর করে বলতে পারবেন। তেমনি করে আমরা যখন ফ্রিল্যান্সিং করি, এই ফ্রিল্যান্সিংয়ের কিছু শব্দ ওয়ার্ড আছে, ব্যাখ্যা আছে, যেগুলো প্রতিনিয়ত কন্টিনিউ আপনি যদি প্র্যাকটিস করেন, ওই একই রকম কথাবার্তা, একই রকম ধরন, ভায়ার কি বলে, সে ভায়ার তো ফ্রিল্যান্সিংয়ের বাইরে কোনো কথা বলে না, তখনই কিন্তু আপনি সব কিছু সুন্দর করে বলতে পারবেন, বুঝতে পারবেন। তো আপনার যদি মনে হয় যে আপনি ফ্রিল্যান্সিংটা শিখবেন বা কাজ করবেন, তাহলে অনলাইনে অনেক ভালো ভালো কোর্স আছে, মেন্টরদের কোর্স আছে, আপনি করে নিতে পারেন। পাশাপাশি আপনি চেষ্টা করেন ভিডিও সার্চ দিয়ে দিয়ে দেখেন, এবং আমার চ্যানেলেও আপনি প্লে লিস্টে গেলে ফ্রিল্যান্সিংয়ের অনেক ভিডিও দেখতে পাবেন। তো যাই হোক, আজকের ভিডিওর কিন্তু শেষ প্রান্তে চলে আসছি, অনেক কথা বললাম, মনটা খুব খারাপ ছিল তাই। আর যারা আমাকে ভালোবাসেন তারা আমার সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা আপুমনি এবং ভাইয়েরা একে অপরকে শেয়ার করে দেবেন যদি আপনাদের কাজে আসে। আমি আসলে এত কষ্ট করি সারাদিন, তারপরও ভিডিও মেক করি শুধুমাত্র আপনাদের একটি সুন্দর কমেন্টসের আশায়, এবং সেই সাথে আপনারা যেন আসলে অনেকের উপকার হয় সেই জন্য কিন্তু ভিডিও নিয়ে আসি। যদি এরপরও আপনাদের কিছু জানতে মন চায় আমাকে জানাবেন। আজকে না, আল্লাহ হাফিজ।